টানা বৃষ্টি, উজানের ঢল আর জোয়ারের পানিতে ভাসছে চট্টগ্রামের বিস্তীর্ণ জনপদ। দুর্গত এলাকায় খাবার ও বিশুদ্ধ পানির সংকট। নারায়ণগঞ্জের ফতুল্লায় জলাবদ্ধতা যেন নিত্যদিনের বাস্তবতা। হাজার কোটি টাকার প্রকল্প বাস্তবায়নের পরও সামান্য বৃষ্টিতেই তলিয়ে যায় সড়ক। হবিগঞ্জের চুনারু ঘাটে আশ্রয়ণ প্রকল্পের পাশ থেকে ড্রেজারে বালু উত্তোলনের অভিযোগ। নদী ভাঙনের ঝুঁকিতে ১৬০ পরিবারের বসতভিটা। এবং নীলফামারীতে জনপ্রিয় হয়ে উঠছে সৌরশক্তি। নবায়নযোগ্য জ্বালানির এই উৎস হতে পারে জ্বালানি নিরাপত্তা নিশ্চিতের কার্যকর সমাধান। উজানের ঢল আর টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জায়গায় নদীর পানি বেড়ে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। পানিবন্দী কয়েক লাখ মানুষ। বিপদসীমার ওপর দিয়ে বয়ে যাওয়া হবিগঞ্জের কুশিয়ারা ও সুতাং নদীর পানি আরও বেড়েছে। তবে কিছুটা কমেছে খোয়াই নদীর পানি। চরম দুর্ভোগে পড়েছে খোয়াই নদীর বাঁধ ভেঙে তলিয়ে যাওয়া ২০টি গ্রামের বাসিন্দারা। কোথাও বিচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ, আবার অনেকের নেই রান্নার ব্যবস্থা। এদিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে লস্করপুর ইউনিয়নের বন্যা কবলিত মানুষদের মাঝে শুকনো খাবার বিতরণ করা হচ্ছে। এদিকে ফেনীতে পানি কিছুটা কমলেও জেলা শহরে জলাবদ্ধতা তীব্র হয়েছে। শেরপুর গাজীর খামার নালিতাবাড়ি সড়কের প্রায় ১০০ মিটার অংশ ধসে নদীতে বিলীন হয়েছে। এতে সড়কে যোগাযোগ ব্যাহত হচ্ছে। কুমিল্লায় গত কয়েকদিনের ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত হয়েছে বিভিন্ন গ্রামীণ সড়ক ও আঞ্চলিক মহাসড়ক। এতে বেড়েছে যানবাহন চলাচলের দুর্ভোগ। এদিকে রংপুরের গঙ্গাচড়ায় শুরু হয়েছে নদী ভাঙন। লালমনিরহাটে তিস্তার পানি কমলেও শঙ্কা কাটেনি নদী পাড়ের মানুষের। টানা বৃষ্টি, উজানের ঢল আর জোয়ারের পানিতে চট্টগ্রামে বিস্তীর্ণ জনপদ এখন ভাসছে। পানিবন্দী হয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন জেলার অন্তত ৪.৫ লাখ মানুষ। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত সাতকানিয়া ও বাঁশখালী উপজেলা। দুর্গত এলাকাগুলোতে কয়েকদিন ধরেই বিশুদ্ধ পানিসহ শুকনো খাবারের সংকট দেখা দিয়েছে। ভুক্তভোগীদের অভিযোগ, সরকারিভাবে এখনও পর্যাপ্ত ত্রাণ পৌঁছায়নি তাদের কাছে। ত্রাণ কার্যক্রম জোরদারে ৭ উপজেলায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। এ যেন কোনো জনপদ নয়, যেদিকেই চোখ যায় কেবল থই থই পানি। মাঝে দু একটা ঘরের চালা উকি দিয়ে জানান দিচ্ছে মানুষের অস্তিত্বের কথা। টানা ৫ দিনের অবিরাম বৃষ্টি আর পাহাড়ি ঢলে বিপর্যস্ত পুরো চট্টগ্রাম জেলা। পানি নিচে চলে গেছে অধিকাংশ ঘরবাড়ি, সড়ক ও ফসলি জমি। বিচ্ছিন্ন হয়ে পড়েছে অনেক এলাকার সড়ক যোগাযোগ। গত ৫ দশকের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ডে জেলার অন্তত ৪.৫ লাখ মানুষ এখন পানিবন্দী। সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি সাতকানিয়ায়। উপজেলাটির প্রায় ৭০% এলাকা এখনও পানির নিচে। বিদ্যুৎ ও মোবাইল নেটওয়ার্ক বিচ্ছিন্ন থাকায় চরম দুর্ভোগে পড়েছেন বাসিন্দারা। নিরাপদ আশ্রয়ের খোঁজে অনেকেই ছাড়ছেন আপন ঠিকানা। ৫ দিন ধরে আজকে পানিবন্দী অবস্থায় আছে। টোটালি নাই, বিদ্যুৎ তো নাই আজকে ৩ দিন ধরে। মোবাইলের নেটওয়ার্কও সমস্যা। আমাদের বিপদে এখনো পর্যন্ত কেউ আসে না বাইরের। এদিকে বাঁশখালী, চন্দনাইশ, লোহাগাড়া ও বোয়ালখালীর বিস্তীর্ণ এলাকাও প্লাবিত হয়েছে। এসব এলাকায় বিশুদ্ধ পানিসহ খাবার সংকট দেখা দিলেও সরকারিভাবে এখনও পর্যাপ্ত ত্রাণ না পাওয়ার অভিযোগ স্থানীয়দের। আজকে প্রায় ৩ দিন ধরে খাবার পানি পাচ্ছি না। কষ্ট মানে কি, অনেক কষ্ট। এখানে তো মনে করো পানির জন্য তো বাইরে হতে পারছি না। গরু ফার্মের মধ্যে পানি ঢুকে গেছে, গরু নিয়ে অনেক কষ্ট আছি। ৩,০০০ থেকে ৩,৫০০ পরিবার এখানে পানিবন্দী আছে। জেলা প্রশাসন মনে হয় সাতকানিয়া ঢুকছে, কি দিচ্ছে না দিচ্ছে আমরা পাই নাই, কিন্তু আমার কেউ যদি একটু দেখলে সৌরদয় এটা আমাদের জন্য ভালো হবে। তবে জেলা প্রশাসনের দাবি, দুর্গত মানুষের প্রয়োজন অনুযায়ী সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে। নৌকাও যাওয়া সম্ভব হচ্ছে না যে সমস্ত জায়গায়, সে সমস্ত জায়গায় স্পিডবোটগুলো আমরা দ্রুত পেলে আমরা অপারেশনের কাজ শুরু করব। আমাদের প্রায় ৬৭০টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত করা আছে। সেই আশ্রয়কেন্দ্রে তাদেরকে আমরা রাখবো, তাদের জন্য সেখানে শুকনো খাবারের ব্যবস্থা থাকবে। এদিকে বন্যা পরিস্থিতি মোকাবিলায় চট্টগ্রামের ৭ উপজেলায় মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী। সেনা মোতায়েন করা হয়েছে। বন্যা পরিস্থিতি অবনতি ঘটেছে, এখানে ওনারা মূলত রেস্কিউ এবং ত্রাণ বিতরণ দুইটা কাজে আমাদেরকে সহায়তা করার জন্য ওনাদেরকে ডিপ্লয় করা হয়েছে। টানা বৃষ্টি কমলেও অনেক এলাকায় এখনও পানি নামেনি। তাই দুর্গত মানুষের প্রত্যাশা, দ্রুত পর্যাপ্ত ত্রাণ সহায়তা পৌঁছে দিয়ে তাদের দুর্ভোগ লাঘবে কার্যকর উদ্যোগ নেবে সংশ্লিষ্টরা। ডিবিসি নিউজ ডেস্ক। অতিবৃষ্টির কারণে দেশের বেশ কিছু এলাকা এখনো প্লাবিত। তবে বৃষ্টি কমে আসায় বন্যা কবলিত এলাকার পানি কমতে শুরু করেছে। এ নিয়ে আরো খবর জানাতে রাঙামাটি, শেরপুর এবং লালমনিরহাট থেকে যুক্ত হবেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যেতে চাই রাঙামাটিতে, সেখানে রয়েছেন সহকর্মী সৈকত রঞ্জন চৌধুরী। সৈকত, ভারী বৃষ্টিতে রাঙামাটির খবর তো জানাবেন, জলাবদ্ধতা এবং জনদুর্ভোগ নিয়েও জানতে চাই। পাহাড় ধসের কথাও আমরা জেনেছি। পাহাড়ের তলদেশে বসবাসকারীদের বিষয়ে কি ধরনের পদক্ষেপ নিচ্ছে প্রশাসন, সব মিলিয়ে জানাবেন আমাদের।
টানা ভারী যে অতি ভারী বর্ষণ হচ্ছে, সেই অতি ভারী বর্ষণের ফলে যে পাহাড় ধসের সংখ্যার পাশাপাশি বেশ কিছু পাহাড় ধসেও পড়েছে। এ পর্যন্ত যে টানা বর্ষণ হয়েছে, এই টানা বর্ষণে রাঙামাটির বিভিন্ন স্থানে প্রায় 125টি পাহাড় ধসের ঘটনা ঘটেছে। যদিও বা এই পাহাড় ধসের মধ্য দিয়ে বড় ধরনের কোনো ধরনের অঘটন বা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি, তবে এই পাহাড় ধসের ফলে বিভিন্ন জায়গায় যান চলাচল ব্যাঘাত হয়েছে। বিশেষ করে রাজস্থলীর সীমান্ত যে সড়ক আছে, লংগদু বাগাইছড়ির যে সড়ক, খাগড়াছড়ি যে সড়ক, সেটাও হয়েছে, এবং রাঙামাটি চট্টগ্রামের যে সড়ক, সেখানেও পাহাড় ধস হয়েছে। তো সেখানে যান চলাচল বিঘ্নিত হলেও সেটি সাময়িকভাবে সেটি বিঘ্নিত হয়েছে। পরবর্তীতে সড়ক ও জনপথ বিভাগ এবং অন্যান্য যারা বাহিনী আছে তারা সেই মাটি সরিয়ে সেই রাস্তাকে আবার পরিষ্কার করে দেয়। একই সাথে রাঙামাটির বাগাইছড়ি, জুরাছড়ি, বিলালছড়ি এবং বরকল উপজেলার বেশ কিছু নির্মাঞ্চল প্লাবিত হয়েছে। এখনো পর্যন্ত পানিবন্দী আছে সেখানকার মানুষজন, যদিও বা প্রশাসন বলছে যে সেখানকার যারা পানিবন্দী আছে তাদেরকে ইতিমধ্যেই আশ্রয় কেন্দ্রে নিয়ে আসা হয়েছে এবং তাদেরকে সকল ধরনের খাবারের সুবিধা দেওয়া হচ্ছে এবং আশ্রয় কেন্দ্রে তাদেরকে নিরাপদে রাখার ব্যবস্থা করা হয়েছে। যদিও বা পানি একটু কমতে, বৃষ্টিপাতের পরিমাণ যে দিন দিন একটু কমছে, সেই হেতু পানিও একটু কমতে শুরু করেছে সে বন্যা কবলিত এলাকা থেকে। তবে জনদুর্ভোগ কোনোভাবেই এখনো পর্যন্ত কমেনি। এখনো পর্যন্ত যে বন্যা দুর্গত বা আশ্রিতদের জন্য 204টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। এই 204টি কেন্দ্রের মধ্যে মূলত 42টি কেন্দ্রের মধ্যেই আশ্রয় প্রত্যাশীরা আছে। এখনো পর্যন্ত 3723 জন আশ্রয় প্রত্যাশীরা এই 42টি আশ্রয় কেন্দ্রে রয়েছে এবং যাদেরকে জেলা প্রশাসন থেকে তাদেরকে খাবার সরবরাহ করা হচ্ছে। এর বাহিরে অন্যান্য যারা বন্যা দুর্গত আছে তাদেরকে, যারা বন্যা দুর্গত এলাকায় যারা বসবাস করছেন তাদেরকে শুকনো খাবার সরবরাহ করছে জেলা প্রশাসন। সেটি জেলা প্রশাসক নাজমা আশরাফি আমাদেরকে জানিয়েছেন। এছাড়াও বলি যে বৃষ্টিপাতের যে পরিমাণ সেটি কমেছে। গতকাল ভোর 6টা থেকে আজ ভোর 6টা পর্যন্ত গেল 24 ঘন্টায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে 77 মিলিমিটার। সেই হিসাবে দেখা যাচ্ছে যে বিগত দিনের তুলনায় সেই বৃষ্টিপাতটি কমে এসছে এবং একই সাথে এই বৃষ্টিপাতের জন্য যে কাপ্তাই হ্রদ, সেই হ্রদের পানিও বৃদ্ধি পাচ্ছে এবং এই বৃদ্ধি পাওয়ার ফলে কর্ণফুলীর যে পানি বিদ্যুৎ কেন্দ্র আছে তাদের উৎপাদনও বৃদ্ধি করেছে। এখনো পর্যন্ত প্রায় 145 কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদন করছে এবং যার ফলশ্রুতিতে 5টি ইউনিটই চালু রেখেছে কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র। একই সাথে যদি দুর্ভোগের কথা বলি, এখনো পর্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থানে অনেকেই বসবাস করছে। জেলা প্রশাসন থেকে তাদেরকে বারবার মাইকিং করা হচ্ছে, তাদেরকে জোর দেওয়া হচ্ছে যাতে আশ্রয় কেন্দ্রে চলে আসে। তারপরেও দেখা যাচ্ছে যে এখানে যারা আশ্রয় নিতে এসেছিল প্রথম 2-3 দিন, তারা আবার একটু করে বৃষ্টির পরিমাণ কমে যাওয়ার কারণে তারা আবার আশ্রয় কেন্দ্র ছাড়া শুরু করেছে। তবে জেলা প্রশাসনের যেটি বারবার তাদের অনুরোধ এবং করছে যে তাদেরকে আশ্রয় কেন্দ্রে চলে আসার এবং জানের যাতে কোনো ধরনের ক্ষতি না হয়, কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার ফলে সেদিকে সচেষ্ট থেকে কাজ করছে স্থানীয় প্রশাসন। জি সৈকত, ধন্যবাদ আপনাকে। দর্শক, শেরপুর গাজীর খামার নালিতাবাড়ির প্রায় 100 মিটার অংশ ধসে নদীতে বিলীন হয়েছে। এতে সড়কে যোগাযোগ ব্যাহত হচ্ছে। সেখানকার আরো খবর আমরা জানবো। সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এস এম জুবাইর। পাহাড়ি ঢলে বিভিন্ন জমি এবং সড়ক তলিয়ে গেছে এবং আমরা দেখছিলাম যে সড়ক ধসে নদীতে বিলীন হয়েছে। সার্বিক পরিস্থিতি আপনার মাধ্যমে জানতে চাই। আসলে গত 48 ঘন্টায় শেরপুরের ভুটানের দিকে নদীর পানিগুলো কমার সাথে সাথে আসলে পাহাড়ি ঢলের যে ক্ষতগুলো হয়েছে, ক্ষতগুলো রেখে গেছে, সেগুলো ভেসে উঠতে শুরু করেছে। আমরা ইতিমধ্যে দেখেছি যে শেরপুরের আমি এখন যেখানটিতে রয়েছি, যে সড়কটির সামনে দাঁড়িয়ে রয়েছে, সড়কটি আসলে শেরপুর গাজীর খামার হয়ে নালিতাবাড়ি উপজেলায় যাওয়ার একটি সড়ক এবং খুবই ব্যস্ততম সড়ক। এই সড়কের একেবারে পাশ দিয়ে বয়ে চলেছে সেই চেল্লাখালী নদী। এই চেল্লাখালী নদী গত বুধ এবং বৃহস্পতিবার পশ্চিমের উপর দিয়ে প্রবাহিত হয়, ফলে যে চেল্লাখালী নদীর ওই স্থানটিতে আসলে 100 মিটারের মতো এই সড়কের অংশ ধসে গিয়েছে। এটি আসলে 18 ফুট প্রশস্ত একটি রাস্তা, যার মধ্যে প্রায় 12 ফুট রাস্তা ইতিমধ্যে নদীগর্ভে চলে গিয়েছে এবং বাকি যেটুকু রয়েছে সেটুকু দিয়ে বিপজ্জনক অবস্থায় আসলে মানুষ যাতায়াত করছে। এইটিতেও যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। আবার যদি আজকে যেমন গতকাল দিনটি ভালো ছিল, গতকাল আসলে আকাশ পরিষ্কার ছিল অনেকটা, কিন্তু আজ সকাল থেকেই কিন্তু আমরা দেখছি যে থেমে থেমে বৃষ্টি হচ্ছে এবং কখনো কখনো ভারী বৃষ্টির মতো মনে হচ্ছে। তো আসলে যদি উজানের দিকে যদি ভারী বৃষ্টি হয় তাহলে শেরপুরের বন্যা পরিস্থিতি অবনতি হবে বলেই আশঙ্কা করছে সবাই। এখন পর্যন্ত আসলে কৃষকরা যেটি বলছেন যে গত মে এবং জুন মাস 2 মাস যাবৎ কিন্তু
যাবত আসলে 2 মাসের মধ্যে বেশ কয়েকবার 6 থেকে 7 বার এখন পর্যন্ত পাহাড়ি ঢলের পানি এসেছে এবং যে নিম্নাঞ্চলগুলোতে পানি প্রবেশ করে সেগুলোতে পানি প্রবেশ করায় কিন্তু মানুষের দুর্ভোগ বেড়েছে। কৃষকরা যে আমনের বীজতলা করেছিল সেগুলো তাদের বেশ কয়েকবার করেছে এবং সেগুলো বারবার নষ্ট হয়ে যাওয়ায় তারা ভীষণ ক্ষতির মুখে পড়েছে বলে কৃষকরা জানাচ্ছেন। এখন পর্যন্ত আমরা প্রশাসনের কৃষকরা জানাচ্ছেন ক্ষতি হচ্ছে তাদেরকে আসলে তালিকা করে তাদেরকে সহায়তা করার চেষ্টা করা হবে এবং যে সমস্ত জায়গায় রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। জি জুবাইর, বুঝতে পেরেছি, আপনাকে ধন্যবাদ। দর্শক, তিস্তা পাড়ের মানুষের খবর এবার একটু জানতে চাই। লালমনিরহাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নিয়াজ আহমেদ। শিপন, আমরা প্রতিবেদনে দেখছিলাম যে তিস্তার পানি কমলেও তিস্তা পাড়ের মানুষের সংখ্যা এখনো কাটেনি। জানাবেন জেলার সার্বিক পরিস্থিতি। কৌরি, আসলে সংখ্যা কমেনি এই কারণেই যে ভারতীয় সিকিমের যেখানে তিস্তার উৎপত্তি স্থল, সেখানে কিন্তু এখনও আমরা গণমাধ্যমে দেখেছি যে ভারতীয় গণমাধ্যমগুলো আছে, সেখানে দেখেছি যে গত কয়েকদিন থেকে সেখানে কিন্তু প্রচুর বৃষ্টিপাত হচ্ছে, যে কারণে এই তিস্তা নদী দিয়ে কিন্তু সেখান থেকে মূলত পানিটা আসে। সে কারণে এখানকার সংখ্যা এখনও কাটেনি। তিস্তা পাড়ের মানুষরা বলছে যে যদি ভারতের উত্তর এবং পশ্চিমবঙ্গে যদি এইরকম বৃষ্টিপাত হয় তাহলে কিন্তু তিস্তা নদীর পানি বাড়বে। তবে আমরা গত কয়েকদিন থেকে দেখছি যে তিস্তার পানি কিন্তু কমেছে। আমরা একটু দেখাতে চাই আসলে এই যে তিস্তা নদীর কিন্তু ইতিমধ্যে পানি কমে গিয়েছে এবং ফসলি যে ক্ষেতগুলো আছে সেগুলো কিন্তু ভেসে ওঠা শুরু করেছে। এবং আমরা কয়েকদিন থেকে তিস্তা পাড়ের মানুষের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে এই যে তিস্তার পানি হঠাৎ করে ওঠানামা করে, এই কারণে কিন্তু সবচেয়ে বেশি ক্ষতি হচ্ছে তিস্তা পাড়ের এই ফসলি ক্ষেত। যে অনেক সময় যে দেখা যায় যে বাদাম, ভুট্টা সহ অনেক কিছু যে আবাদ করে, সেই আবাদগুলো কিন্তু যদি 24 ঘন্টা পেরিয়ে যায় তাহলে কিন্তু এই আবাদগুলো নষ্ট হয়ে যায়। সে কারণে তারা বলছে যে এই অঞ্চলে সবচেয়ে কৃষকের ক্ষতি হয়ে থাকে। তো আমরা এই অঞ্চলের মানুষের সঙ্গে আমরাও কয়েকদিন থেকে কথা বলেছি, তারা যেটি বলছে যে এই তিস্তা মহাপরিকল্পনা যদি বাস্তবায়ন হয় তাহলে কিন্তু এই অঞ্চলের এই কষ্ট থাকবে না। তবে আমি এই বিষয়ে এখানকার একজন কৃষক, যে ক্ষতিগ্রস্ত কৃষক, তিনি কাজ করছিলেন সকাল থেকে। আসলে এই তিস্তা পাড়ের আসলে সবচেয়ে বড় কষ্ট কি, আসলে আপনারা কি চান, এই অঞ্চলে কি হলে আপনাদের জন্য সুবিধা হবে? আমাদের নদীতে মানে খনন হইলে সবচেয়ে ভালো হইবে, সবচেয়ে নদীতে খনন হইলে ভালো হইবে। এখন বন্যাতে মনে করো বেসন নষ্ট হয়ে চল, তোমার বাদাম নষ্ট হল, পাট নষ্ট হল, এইরকম বহু জিনিস নষ্ট হয়ে যায় চল। এই তো ব্যাপার। শুনছিলেন কৌরি যে তার কি কি ক্ষতি হয়েছিল। আসলে এই তিস্তা পাড়ের যে মানুষরা, তাদের কিন্তু দুর্দশা লেগে আছে। তবে এই যে পানি কমার সঙ্গে সঙ্গে কিন্তু বেশ কিছু স্থানে ভাঙন দেখা দিয়েছে। তবে পানি উন্নয়ন বোর্ড সেখানে জিও ব্যাগ ফেলে কিন্তু ভাঙন রোধের চেষ্টা চালিয়ে যাচ্ছেন, আমরা খবর পেয়েছি। তো কৌরি, এই ছিল তিস্তা থেকে সর্বশেষ আমার কাছে। শিপন, ধন্যবাদ আপনাকে। নারায়ণগঞ্জের ফতুল্লায় বছরের পর বছর জলাবদ্ধতা যেন নিত্যদিনের বাস্তবতা। হাজার কোটি টাকার প্রকল্প বাস্তবায়নের পরও সামান্য বৃষ্টিতেই তলিয়ে যায় সড়ক, দুর্ভোগে পড়েন লাখো মানুষ। সমস্যার কারণ ও সমাধানের আশ্বাস সংশ্লিষ্টদের। গত কয়েকদিনের টানা বৃষ্টিতে নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় ব্যাপক জলাবদ্ধতা তৈরি হয়েছে। পানিতে তলিয়ে গেছে বাসাবাড়ি থেকে শুরু করে রাস্তাঘাট, শিল্প কারখানা। ফতুল্লা থানার 5টি ইউনিয়নের মধ্যে 4টিতেই জলাবদ্ধতা নিত্যদিনের সমস্যা। কোনো সুরাহা না হওয়ায় বছরের পর বছর ধরে ভোগান্তি পোহাতে হচ্ছে ডিএনডি বাঁধের ভেতরে থাকা 30 লাখ মানুষকে। আওয়ামী লীগ সরকারের সময় ডিএনডি প্রকল্পে প্রায় 1400 কোটি টাকা ব্যয় হলো। স্থানীয়দের দাবি, সামান্য বৃষ্টিতেই এখনো তলিয়ে যায় সড়ক, গলিগুলি ও বসত বাড়ি। হাঁটু পানি সবসময় কন্টিনিউ থাকে। এখানে স্কুলের ছাত্রছাত্রী আসতে পারতেছে না, সাধারণ জনগণ আসতে পারতেছে না। এটা স্থায়ী ভাবে 12 মাস এই পানিটা জমে থাকে। শিল্পাঞ্চল হওয়ায় এসব সড়কের পানির সঙ্গে মিশে যায় শিল্প কারখানার রাসায়নিক বর্জ্য। এতে বাড়ছে স্বাস্থ্য ঝুঁকিও। বছরের বেশিরভাগ সময় দেখা যায় পানির নিচে থাকে এবং এই পানিগুলো সাধারণ পানি না, এগুলো হচ্ছে রাসায়নিক পানি। পানির কারণে অনেক সমস্যা হয়, মানুষ বাসা থেকে বের হতে পারে না, বাচ্চারা বাসা থেকে বের হতে পারে না, আমরা বাসা থেকে বের হতে পারি না, পায়ে গোটা হয়, ঘা হয়, গামাচির মতো। স্থানীয় সংসদ সদস্য জানান, খাল সংস্কার, সমন্বিত ড্রেনেজ ব্যবস্থা এবং নতুন প্রকল্প বাস্তবায়নের বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা হয়েছে। খালগুলো সংস্কারের এবং পুরো এলাকার রাস্তাঘাট, ড্রেনেজ সিস্টেম যাতে সমন্বয় করে একটা নতুন প্রজেক্ট করা যায়, এটার জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী দুজনের সাথেই দেখা করেছি, কথা বলেছি। তারা আশ্বাস দিয়েছেন যে করবেন। প্রধানমন্ত্রীর নির্দেশনায়
24টি খালের 63 কিলোমিটার প্রবাহ পথ সচল রাখা এবং জলবদ্ধতার 61টি ঝুঁকিপূর্ণ স্থান সংস্কারের পরিকল্পনা নেওয়া হয়েছে। যে 24টি খাল নারায়ণগঞ্জ অংশে আছে 63 কিলোমিটার, প্রধানমন্ত্রীর যে নির্দেশনাটি সেটি হচ্ছে যে কোনো ভাবেই হোক না কেন এই খালগুলোকে আমাদের সচল রাখতে হবে। উপজেলা পরিষদের থেকে প্রায় 61টি পয়েন্টে যেগুলোতে ওই পানিগুলো আটকে থাকে, এই ধরনের 61টি পয়েন্ট ইতিমধ্যে পরিষ্কার করা হয়েছে। এসব কাজ বাস্তবায়ন হলে দীর্ঘদিনের দুর্ভোগ অনেকটাই কমবে বলে আশা সংশ্লিষ্টদের। সাবিত আল হাসান, ডিবিসি নিউজ, নারায়ণগঞ্জ। বিএনপি তার নিজের দেয়া প্রতিশ্রুতির সঙ্গে প্রতারণা করে গেছে, এমন অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। শুক্রবার রাতে রাজশাহীতে এনসিপির জুলাই পদযাত্রা শেষে নগরের কেন্দ্রীয় শহীদ মিনারে তিনি আরও বলেন, জেলা ও সিটি কর্পোরেশনগুলোতে প্রশাসক নিয়োগ দিয়ে বিএনপি তার নিজের প্রতিশ্রুতি 31 দফার সঙ্গে প্রতারণা করেছে। তারা নিজেদের প্রতিশ্রুতি বাস্তবায়ন না করে খাল খননের নামে আবারও চাঁদাবাজি শুরু করেছে। বিএনপি ক্ষমতায় এসেছে 4.5 মাস হয়েছে। আমরা যদি বলা শুরু করি অন্তত 100টা সমালোচনা করতে পারবো যেগুলোর বিরুদ্ধে বিএনপির বলার কিছুই নাই, কারণ তারা এই কাজগুলো করেছে। 4.5 মাসে বিএনপি প্রায় 70,000 কোটি টাকা ব্যাংক থেকে লোন নিয়েছে এই সরকার। বিএনপি বলার কিছু নাই। বিএনপি সরকার আহত ও শহীদ পরিবারকে রাজনৈতিকভাবে ভুল বুঝিয়ে এনসিপির বিরুদ্ধে অবস্থান নিয়েছে বলে মন্তব্য করেছেন দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা 4 আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। শুক্রবার রাতে লক্ষ্মীপুরের রায়পুরে আয়োজিত জুলাই পদযাত্রার পথসভায় তিনি এই মন্তব্য করেন। তার অভিযোগ, প্রধানমন্ত্রী সংসদে আহত শহীদ পরিবারকে নিয়ে এসে ভুল বুঝিয়ে রাজনৈতিকভাবে আমাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। উদ্দেশ্য প্রণোদিতভাবে তাদের বিরুদ্ধে বক্তব্য দেওয়ানো হচ্ছে। পথসভায় এনসিপির আরও বক্তব্য রাখেন এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক আলী হাসান জুনায়েদ, লক্ষ্মীপুর জেলা কমিটির আহ্বায়ক মাসুম বিল্লাহ সহ অনেকে। বিএনপি সরকার এবং প্রধানমন্ত্রী ব্যবহার করছেন এই দুইবার আহত শহীদ পরিবারকে অন্তত নগ্নভাবে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করেছেন, যেটা তার কাছ থেকে অপ্রত্যাশিত। আপনি যে প্রোগ্রাম আয়োজন করছেন সেই প্রোগ্রামে উদ্দেশ্যপূর্ণভাবে আমাদেরকে যদি আপনি গালাগালি করেন, এগুলো খুবই স্পষ্ট এবং খুবই সুন্দরভাবে বোঝা যায় এগুলো স্ক্রিপ্টেড। এই স্ক্রিপ্টেড বন্ধ আপনার সাথে যায়। হবিগঞ্জের চুনারুঘাটে সরকারি আশ্রয়ণ প্রকল্পের একেবারে পাশ থেকে ড্রেজার বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। এতে নদী ভাঙনের ঝুঁকিতে পড়েছে 160টি পরিবারের বসতভিটা, ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষিজমি ও পরিবেশ। স্থানীয়দের দাবি, বালু মহালের ইজারার শর্ত আইন লঙ্ঘন করেই চলছে এই কার্যক্রম। তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের। সরকারি আশ্রয়ণ প্রকল্পে মাথা গোঁজার ঠাঁই মিলেছিল ভূমিহীন মানুষের, কিন্তু সেই আশ্রয় এখন নদী ভাঙনের আশঙ্কায় অনিরাপদ হয়ে উঠেছে। হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বনগাঁও আশ্রয়ণ প্রকল্প ঘেঁষে খোয়াই নদীতে বসানো হয়েছে 15টিরও বেশি ড্রেজার। দিনরাত চলছে বালু উত্তোলন। স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক প্রভাব খাটিয়ে গত 2 মাস ধরে এই কার্যক্রম চালাচ্ছে রাজারবাজার বালু মহালের ইজারাদার প্রতিষ্ঠান। এরা কইছে আমরা সরকারি ভাবে মাল আনছি, সরকারি ভাবে তুলমু, তোমরা প্রতিবাদ করে রাখে, এরকম ধরনের হয় আর কি। চলতেনি ভাঙ্গে ভাঙ্গে যাইতাছি গাও ভাঙ্গে, মানে আমরা তো মনে হয় টাকা পয়সা আছে ফিসে, এটা আর কয়ে দিন ইটেন ভাঙ্গে যাবি। এখানে আমাদের মনে করেন পারগুলা ভাঙ্গে যাইতেছি গিয়া, এরপরে আমাদের এখানে মহিলাগুলা যারা নদীতে গোসল করতো তারাও সুবিধা হইতেছে। তাদের দাবি, নদী থেকে বালু উত্তোলনের পাশাপাশি প্রকল্প সংলগ্ন 13টি পরিবারের জমি দখল করে সেখানে গড়ে তোলা হয়েছে বালুর ডিপো। প্রতিবাদ করেও মিলছে না প্রতিকার। আমরা 13 জন মালিক, তো তারা গ্রামের বয়ের কারণে আমরা নিতে পারতাছি না দখলে। ওরা প্রতিবাদ করছিল, প্রতিবাদ করাতে ওরা হুমকি ধমকি দিছে যে তোমাদেরকে জায়গা দেওয়া হবে না, তোমরা যা পারো তা করো। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী আশ্রয়ণ প্রকল্প সহ গুরুত্বপূর্ণ স্থাপনার 1 কিলোমিটারের মধ্যে বালু উত্তোলন নিষিদ্ধ। তবে সেই বিধিনিষেধ উপেক্ষা করেই চলছে ড্রেজার দিয়ে বালু উত্তোলন। যে জায়গায় দেখাই দিছে ওই জায়গার ভিতরে আমরা মেশিন রেখে ওই কলাটা বাড়া নিয়ে এখানে আমরা বালু তুলতেছি। তাদেরকে বলছি আমরা যদি আমরা বালু তোলাতে এই ঘরের বা কারো কোনো ক্ষতি হয়, ক্ষতিপূরণ আমরা তাদেরকে দিব। অভিযোগ রয়েছে ঘটনাস্থলে জেলা প্রশাসনের সীমানা নির্দেশক সাইনবোর্ডও নেই। অভিযোগের সত্যতা যাচাই করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা জানায় জেলা প্রশাসন। বালু মহলগুলোতে আমরা সীমানা নির্ধারণ করে দিয়েছি, সেখানে তাদেরকে দখল হস্তান্তর বুঝিয়ে দেওয়া সকল কিছুই সম্পন্ন করা হয়েছে ইতিমধ্যে। যদি কেউ আশ্রয়ণ প্রকল্পের কাছে যায় এবং এই কাজ কেউ করে থাকে
তাহলে আমরা অবশ্যই ব্যবস্থা নিব। চলতি বাংলা 1433 সনের জন্য প্রায় 27 কোটি টাকায় রাজার বাজার বালু মহালের ইজারা দেওয়া হয়। জনস্বার্থ ও পরিবেশ রক্ষায় জেলা প্রশাসনের সঠিক তদারকির দাবি স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক। টানা ভারী বর্ষণে সৃষ্ট জলাবদ্ধতায় পানিবন্দী হয়ে পড়া যশোর পৌরসভার বিভিন্ন এলাকার মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন যশোর 3 আসনের সংসদ সদস্য ও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। শুক্রবার বিকেল থেকে শুরু হওয়া এই খাদ্য বিতরণ কার্যক্রম চলে রাত পর্যন্ত। বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা পানিবন্দী পরিবারের বাড়ি বাড়ি গিয়ে রান্না করা খাবার পৌঁছে দেন। এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত থেকে শুক্রবার দুপুর 3টা পর্যন্ত টানা বৃষ্টিতে শহরের বিভিন্ন এলাকা জলাবদ্ধ হয়ে পড়ে। ফেনী সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণে ভারতীয় শাড়ি, মোবাইল সরঞ্জামাদি জব্দ করেছে বিজিবি। শুক্রবার জেলার পরশুরাম উপজেলার সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে বিজিবি। অভিযানে টের পেয়ে চোরা কারবারিরা সিএনজিতে ভারতীয় শাড়ি ও মোবাইল সরঞ্জামাদি ফেলে পালিয়ে যায়। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য 1,56,70,000 টাকা। সীমান্তে নিরাপত্তা, পুশিন প্রতিরোধ, মাদকের অবৈধ পাচার এবং চোরাচালান বন্ধে এ ধরনের অভিযান চলমান থাকবে বলে জানায় বিজিবি। দীর্ঘদিন ধরেই জয়পুরহাটের 32টি ইউনিয়ন সেবা কেন্দ্র বন্ধ। পাকা ভবন হয়ে পড়েছে জরাজীর্ণ। কোনো কোনো কেন্দ্র পরিণত হয়েছে মাদকের আখড়ায়। দীর্ঘদিন কেন্দ্রগুলো বন্ধ থাকায় ফসল উৎপাদনে কাঙ্ক্ষিত সরকারি সহযোগিতা পাচ্ছে না প্রান্তিক কৃষক। অযত্ন আর অবহেলায় জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে প্রান্তিক পর্যায়ের কৃষকদের সেবাদানকারী প্রতিষ্ঠান জয়পুরহাটের ইউনিয়ন কৃষি সেবা কেন্দ্রগুলো। শুরুর দিকে কেন্দ্রগুলোতে বীজ, সার, কীটনাশক ও কৃষিপণ্য সংরক্ষণ করা হতো। পরে কৃষকদের সুবিধার্থে নিয়োগ করা হয় উপসহকারী কৃষি কর্মকর্তা, যারা ফসল উৎপাদনে কৃষকদের নিয়মিত পরামর্শ দিতেন। কিন্তু দীর্ঘদিন থেকে সবগুলো কেন্দ্র বন্ধ থাকায় পরিত্যক্ত হয়ে গেছে ভবনগুলো। কোনোটির দরজা ও জানালা ভেঙে গেছে, কোনোটির দেয়াল ও ছাদের পলেস্তারা খসে গেছে। কৃষি অফিসার ছিল আমাদের পরামর্শ দিয়েছিল, আমার কৃষক পরামর্শ দিয়েছিল, আমার আর পরামর্শ দেওয়ার মতো কোনো লোক নেই। আগে মাঠে যায় ওরা পর্যবেক্ষণ দেখতো, ওই পোকা মাকড় দেখতো, দেখে আসে পরামর্শ দিত। কৃষি কার্ড, প্রণোদনা, বিভিন্ন সার, বীজ, বিভিন্ন সহায়তা পেতাম। এখন না থাকার জন্য আমরা কোনোটাই পাই না। মানে সার, বীজ যেগুলা মানে কৃষক লেভেলে যেটা সরকার বিতরণ করত, সেটা এই অফিস থেকে বিতরণ করত। কালের বিবর্তনে বন্ধ হওয়া ইউনিয়ন কৃষি সেবা কেন্দ্রগুলো দ্রুত চালু করার আশ্বাস দিলেন জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক। আমরা উপজেলায় এটার মেরামতের জন্য বাজেট চিঠি দিচ্ছি। তারা আমাদেরকে বাজেটটা কত টাকা লাগবে এটা বরাদ্দ চাইলেই আমরা সেটা মন্ত্রণালয়ে পাঠাবো। যদি এটা অনুমোদন পাই, ভবিষ্যতে আমরা এটা সংস্কার করে ব্যবহার উপযোগী করব। উৎপাদন বৃদ্ধির পাশাপাশি প্রান্তিক কৃষকদের লোকসান ঠেকাতে বন্ধ ইউনিয়ন কৃষি সেবা কেন্দ্রগুলো দ্রুত চালু হবে, এমনটাই আশা সচেতন মহলের। ডিবিসি নিউজ ডেস্ক। বাড়তি বিদ্যুৎ বিল, ঘন ঘন লোডশেডিং ও জ্বালানির উচ্চ মূল্য থেকে বাঁচতে নীলফামারীতে জনপ্রিয় হয়ে উঠছে সৌরশক্তি। ফিলিং স্টেশন, শিক্ষা ও ব্যবসা প্রতিষ্ঠান থেকে শুরু করে বসত বাড়িতেও বাড়ছে সোলার প্যানেলের ব্যবহার। বিশেষজ্ঞরা বলছেন, নবায়নযোগ্য জ্বালানির এই উৎস হতে পারে দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার একমাত্র কার্যকর সমাধান। নীলফামারীর জলঢাকার হামিদা ফিলিং স্টেশনে সোলার প্যানেল বসানো হয়েছে প্রায় 1 বছর আগে। সৌরশক্তি ব্যবহার করে 24 ঘন্টা নির্বিচ্ছিন্ন বিদ্যুৎ পাচ্ছে তারা। মাত্র 2.5 লাখ টাকা খরচ করে বিদ্যুৎ বিল সাশ্রয় হচ্ছে মাসে অন্তত 10,000 টাকা। সৌর প্যানেলের যে বিদ্যুৎ, সেটা দিয়ে আমাদের পাম্প নির্বিচ্ছিন্নভাবে চলতেছে এবং আমাদের আগের যে ব্যয়, জেনারেটর খরচ, তেল খরচ, সেটা থেকে সাশ্রয় এবং বিদ্যুৎ বিলও কম আসতেছে। সোলার লাগার পর আমাদের কোনো সমস্যা হয় না। এখন যে কোনো রাতে বলেন, সকালে বলেন, যে সময় আসুক না কেন, আমরা গাড়িতে তেল দিতে কোনো কষ্ট হয় না। সৈয়দপুরের লক্ষণপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের কলেজ ভবনে 8টি প্যানেল স্থাপনের ফলে ভবনের বৈদ্যুতিক ফ্যান ও লাইটের কোনো বিদ্যুৎ বিল আসছে না। প্রতিটা রুমে ফ্যানও চলতেছে এবং লাইটও মাঝে মাঝে চালাতে হয়। এই সোলার আমার প্রতিষ্ঠানে অনেক উপকার করতেছে। আমার যে বিদ্যুৎ ব্যয় যেটা হয় তার প্রায় অর্ধেক নেমে আসছে এই সোলার থাকার কারণে। শুধু ফিলিং স্টেশন বা শিক্ষা প্রতিষ্ঠান নয়, নীলফামারী জেলা জুড়ে অনেক বসতবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠানে এখন জনপ্রিয় হয়ে উঠেছে সোলার। এই হাইব্রিড সিস্টেমটা খুব ভালোভাবে কাজ করে। লো ভোল্টেজে গেলেও
ও সঠিক সাইন অফ কারেন্ট দিতে পারে, তাহলে দেখা যাবে বাংলাদেশের বিদ্যুতের চাহিদা বেশিরভাগ সোলারের মাধ্যমে মেটানো সম্ভব। গবেষণা বলছে বাংলাদেশের সৌর বিদ্যুতের ব্যবহারের কারণে বার্ষিক 1,40,000 টন কেরোসিন আমদানি কম হচ্ছে, যার আন্তর্জাতিক বাজার মূল্য প্রায় $120 মিলিয়ন। সোলার প্যানেল প্রথম দিকে ইনস্টল করা একটু কস্টলি, কিন্তু একবার ইনস্টল করে ফেললে কিন্তু এটা আমাদেরকে লং টার্ম একটা সাপোর্ট দেবে এবং সেটা পরিবেশ বান্ধব। যদি বাড়তি বিদ্যুৎ থাকে, সেই বাড়তি বিদ্যুৎ কিন্তু আমাদের জাতীয় গ্রিডে সম্পৃক্ত হতে পারে। এর মধ্যে দিয়ে কিন্তু আমাদের যে অর্থনীতি, আমাদের যে ব্যক্তি অর্থনীতি সেটি সমৃদ্ধ হবে এবং একই সাথে জাতীয় গ্রিডে যে বিদ্যুৎ সংযুক্ত হওয়ার মধ্য দিয়ে আমাদের যে বৈদেশিক ব্যয় ছিল বিদ্যুৎ খাতের, সেটি কিন্তু কমে আসবে। বিদ্যুতের ক্রমবর্ধমান ব্যয় আর জ্বালানি সংকটের এই সময়ে সোলার এখন আর বিলাসিতা নয়, বরং ভবিষ্যতের জন্য একটি বাস্তবসম্মত বিনিয়োগ। ওয়ালি মাহমুদ সুমন, ডিবিসি নিউজ, নীলফামারী। গ্রাম দেখত কলম, বিল দেখত চলন, বর্তমানে হারিয়ে যেতে বসেছে প্রবাদটি। একসময় শস্য মৎস্য ভাণ্ডার হিসেবে পরিচিত উত্তরাঞ্চলের অন্যতম বৃহৎ জলাভূমি চলন বিল নানা কারণে হারাতে বসেছে তার স্বকীয়তা। চলন বিলবাসীর আশঙ্কা, এখনই কার্যকর পদক্ষেপ না নিলে এই জলবেষ্টিত অঞ্চলটি হারাবে ঐতিহ্য আর গৌরব। নাটোর, সিরাজগঞ্জ ও পাবনা জেলার বিস্তীর্ণ এলাকা জুড়ে ছড়িয়ে থাকা বর্ষায় বিস্তীর্ণ জলরাশি আর শুষ্ক মৌসুমে সোনালী ফসল, প্রকৃতির এক অপূর্ব সৌন্দর্যমণ্ডিত চলন বিল। একসময় মৎস্য, শস্য ও প্রাকৃতিক রত্নভাণ্ডার হিসেবে খ্যাত চলন বিল বিভিন্ন ঋতুতে বিভিন্ন রূপে সজ্জিত হতো, 47টি নদীর সঙ্গে যুক্ত ছিল। তবে গত 5 দশকে দখল দূষণে মরা খালে পরিণত হয়েছে দেশের বৃহত্তম চলন বিলের নদ নদী। পলি জমে ভরাট হয়ে গেছে বিলের বিভিন্ন খাল। ভূ উপরিস্থ পানি না থাকায় নেমে গেছে ভূগর্ভস্থ পানির স্তর, ব্যাহত হচ্ছে কৃষি আবাদ, পানিশূন্য হয়ে মরে গেছে বেশিরভাগ নদী ও খাল। বাধাগ্রস্ত হচ্ছে প্রাকৃতিক প্রজনন ও দ্রুত কমে যাচ্ছে মাছের উৎপাদন। অপচনশীল বর্জ্য দূষিত করছে পানি, কমিয়ে দিচ্ছে মাটির উর্বরতা। প্রতি সপ্তাহে প্রতিদিন যে মাজারে মানত করতে আসে, তারা যে প্লাস্টিকের যেগুলো ব্যবহার করে, সেটা আপনার নিয়মতান্ত্রিকভাবে তারা ইউজ করে না, এবং করলেও সেটা যত ফেলে দেয়, সেটা আমার পরিবেশ হুমকির সম্মুখীন এবং এর ইফেক্ট আমাদের চলন বিলের উপর পড়ে যাচ্ছে। প্লাস্টিক বর্জ্য ও নিষিদ্ধ জালের ব্যবহার সচেতন মানুষ ও পরিবেশবিদদের উদ্বিগ্ন করে তুলেছে। আমাদেরকে সচেতন হতে হবে। আমরা সবাই মিলে এই চলন বিলের বজ্রটা আমরা যদি যে নৌকায় এনেছি, আমরা যদি আবার নির্দিষ্ট জায়গায় নৌকায় করে নিয়ে যায় নির্দিষ্ট জায়গায় ফেলতে পারি, তাহলে এইটা চলন বিলের পরিবেশ রক্ষা পাবে, প্রকৃতি ফিরে পাবে। অন্যদিকে বর্ষা শুরু হলেই বিলের বিভিন্ন এলাকায় পাতা হয় স্রোতি জাল, চায়না দুয়ারি, বাদাই, ঘূর্ণি ও অন্যান্য ক্ষতিকর জাল। এসব জালে ধরা পড়ে ডিমওয়ালা মা মাছ, মাছের পোনা এবং উপকারী জলজ প্রাণী। চায়না দোয়ার বা হলো যে ফাঁস জাতীয় এবং বাদাই সহ এই মাছগুলো অল্প পানিতে মারা পড়ে যাচ্ছে। এই মারার কারণে মাছের কোনো যে প্রয়োজন হচ্ছে না। এই পোনা ধ্বংস হয়ে যাওয়ার কারণে আড়তে মাছ নাই। পাইকার যারা আসে, এদের কাঙ্ক্ষিত মাছ না হওয়ার কারণে এখন যে মাছ অল্প সংখ্যক মাছ আসছে, এগুলো আপনার বেশি দাম দিয়ে কিনতে হচ্ছে। নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধে ও জনসচেতনতা বৃদ্ধির কার্যক্রমও অব্যাহত রয়েছে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান সংশ্লিষ্টরা। তো এই সমস্ত জালকে আমরা অপসারণ করতেছি, আটক করতেছি এবং আমাদের মাছ রক্ষার জন্য বিভিন্ন রকম কাজের মধ্যে আমাদের মৎস্য আইন বাস্তবায়ন একটি গুরুত্বপূর্ণ কাজ, যেটি আমরা করে যাচ্ছি। আমরা কিন্তু কয়েকজন ব্যক্তিকে একই সাথে জরিমানা এবং কারাদণ্ডের মতো যে সাজা আছে তার আওতায় আনি। চলন বিল শুধু একটি বিল নয়, এটি উত্তরাঞ্চলের লাখো মানুষের জীবন জীবিকা, খাদ্য নিরাপত্তা এবং পরিবেশগত ভারসাম্যের অন্যতম ভিত্তি। তাই প্লাস্টিক দূষণ রোধ, নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধ এবং জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে এই ঐতিহ্যবাহী চলন বিল রক্ষা করার দাবি সবার। ডিবিসি নিউজ ডেস্ক। ক্রমাগত দখল, দূষণ আর চরম অব্যবস্থাপনায় রূপ হারাচ্ছে ফেনীর ঐতিহাসিক রাজাঝির দিঘি। চারপাশের হাঁটার রাস্তা দখল করে গড়ে উঠেছে শত শত দোকান। দিঘিতে ফেলা হচ্ছে প্লাস্টিক সহ নানা বর্জ্য, অযত্নে নষ্ট হচ্ছে গাছপালা। প্রশাসনের নানা উদ্যোগের কথা শোনা গেলেও বাস্তব চিত্র ভিন্ন। শুধু আশ্বাস নয়, জেলাবাসীর দাবি দৃশ্যমান পদক্ষেপের। রাজাঝির দিঘি ফেনীর শতবর্ষের ঐতিহাসিক ও দর্শনীয় স্থানের একটি। জেলার 0 পয়েন্ট ও শহরের ট্রাঙ্ক রোডের সংযোগস্থলে দিঘিটি অবস্থিত। জনশ্রুতি আছে 500 বছর আগে ত্রিপুরার এক রাজা তার কন্যার অন্ধত্ব দূর করার জন্য এই দিঘি খনন করেন।
দিঘির পাড়ে রয়েছে ফেনী সদর থানা, কোর্ট মসজিদ, অফিসার্স ক্লাব, রিপোর্টার্স ইউনিটি, জেলা পরিষদের শিশু পার্ক, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সহ বহু প্রতিষ্ঠান। অপরদিকে দিঘির দক্ষিণ পূর্ব পাড় ঘেঁষে গড়ে উঠেছে অবৈধ স্থাপনা। ভাসমান দোকান থেকে শুরু করে রাজনৈতিক ব্যানার ফেস্টুনে ঢেকে গেছে দিঘির চারপাশ। প্রশাসন বারবার হকার উচ্ছেদ করলেও কার্যত কোনো কাজ হচ্ছে না। দিঘির দুই পাড়ে সৌন্দর্য বর্ধনের জন্য নির্মিত ওয়াকওয়ে এখন পরিণত হয়েছে ময়লা আবর্জনার ভাগাড়ে। হকার ও পথচারীরা প্রতিনিয়ত প্লাস্টিক বোতল, চিপসের প্যাকেট এবং পলিথিন ফেলছে দিঘিতে। এতে পানির রং কালচে হয়ে ছড়াচ্ছে দুর্গন্ধ। বিভিন্ন হকার বসার কারণে এই পরিবেশগুলো একটু ময়লা হয়ে গেছে, যেমন পানিতে ময়লা, সাইডে ময়লা। তো এই ময়লাগুলোর জন্য অনেক অস্বস্তিকর লাগে। রাতে পর্যাপ্ত আলোর অভাবে মাদক সেবীদের অভয়ারণ্যে পরিণত হয় জায়গাটি। এখানে যেভাবে কিশোর গ্যাং থেকে শুরু করে বখাটেদের উৎপাতে যারা আসলে হাঁটার একটা চিন্তা ভাবনা করে আসে, তারা আবার অনেক সময় ফিরে যায়। ফেনীর ফুসফুস হিসেবে বিবেচিত রাজাজির দিঘি দ্রুত উদ্ধার ও খনন কাজ শুরুর দাবি এলাকাবাসীর। এই চলাচলের জন্য এই জায়গাটা খানাখন্দে ভরা, বৃষ্টির দিনেও পানি জমে থাকে, যে আমার সামনে পানি জমা আছে, লোক চলাচলের খুব অসুবিধা হয়। প্রশাসন চাইলে কিন্তু এটা মানে এদেরকে উচ্ছেদ করতে পারে, রাস্তাগুলো মেরামত করতে পারে, সংস্কার করে এটা দৃষ্টিনন্দন করতে পারে। আগামীতে মেরামত সহ আরো বিভিন্ন উন্নয়ন কাজের প্রতিশ্রুতি দিয়েছেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা। ফেনীর রাজাজির দিঘিটা আমাদের সবসময় দৃষ্টিতে আছে, এটা উন্নয়নের জন্য জেলা পরিষদ সবসময় সচেষ্ট, কারণ আমরা চেষ্টা করবো আরো বেশি উন্নয়নমূলক কাজ করেছেন। অবৈধ দখলদারদের উচ্ছেদে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন মনে করেন অতিরিক্ত জেলা প্রশাসক। রাজাজি যে দিঘিটি রয়েছে সেই দিঘিটি ফেনীর অত্যন্ত একটি প্রাণকেন্দ্রে অবস্থিত। ভাসমান দোকানদার যারা আছে তাদেরকে আসলে আমরা প্রায় মোবাইল কোর্ট পরিচালনা করি বিভিন্ন সময়, যে তাদেরকে আমরা বিতাড়িত করার জন্য। এই ব্যাপারে আসলে সম্মিলিত উদ্যোগ দরকার, এই বিষয়ে আমাদের আলোচনা চলছে। দিঘির চারপাশে রাস্তা অবৈধ দখলমুক্ত করে বিনোদন কেন্দ্র হিসেবে গড়ে তোলার দাবি শহরবাসীর। ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি সারা বাংলায় এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।